সরকারি জমি উদ্ধারে গিয়ে আক্রান্ত জগৎবল্লভপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান। সন্ধ্যাবাজার এলাকায় সরকারি জমি দখলমুক্ত করতে যাওয়ায় এই হামলা হয়েছে বলে জানা যাচ্ছে। বিস্তারিত জানবো, টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস চক্রবর্তী। দেবাশিস, এই হামলা কি কারণে গন্ডগোল? দেখো, মূলত সরকারি প্রকল্পে একটি শৌচালয় তৈরি করা উচিত ছিল, যেটি জনসাধারণের জন্য তৈরি করা হবে। এই শৌচালয় কমপ্লেক্স এখানে হওয়ার কথা ছিল। বরগাছিয়া সন্ধ্যাবাজার এলাকায় একটি জমি ছিল, সেই জমিটি দখল করেছিল কিছু কাঠ ব্যবসায়ী। সেই কাঠ ব্যবসায়ী সেখানে কাঠ ফেলে রেখেছিল দীর্ঘদিন ধরে। সেই জমি, সরকারি জমি, যখন তিনি দখলমুক্ত করতে যান, প্রথমে পঞ্চায়েতের সদস্য একজন যান, গিয়ে তারপর পঞ্চায়েত প্রধানকে খবর দেয় যে এরা যারা দখলকারী তারা কোন রকম ভাবে দখলমুক্ত করবেন না। এরপর তাদের সঙ্গে যখন কথা বলতে চাই, এরপরেই এই দখলকারীরা তারা অতর্কিতে হামলা চালায়, ব্যাপক মারধর করে। রঞ্জন কুণ্ডু জগৎবল্লভপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানকে ব্যাপক মারধর করা হয়। পঞ্চায়েতের যে সদস্য তাকে মারধর করা হয়, তার গাড়ি ভাঙচুর পর্যন্ত করা হয়। এরপর খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে দুষ্কৃতীরা তারা সেখান থেকে গা ঢাকা দেয় এবং এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। পঞ্চায়েত প্রধান জগৎবল্লভপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছে, পুলিশ পুরো বিষয়টি তদন্ত করছে। তবে এই বারবার করে জগৎবল্লভপুরের ঘটনা, কিন্তু কিছুদিন আগেই আমরা দেখেছিলাম পঞ্চায়েত প্রধান বা পঞ্চায়েত উপপ্রধানের বিরুদ্ধে আমপানের টাকা নিয়ে অভিযোগ উঠেছিল। উল্টো দিকে এই অভিযোগ একেবারে সম্পত্তি দখল করতে গিয়ে, সরকারি সম্পত্তি দখল করতে গিয়ে আক্রান্ত হলো প্রধানকে। এলাকার কমিউনিটি টয়লেট যেটা সকলের প্রয়োজন, সেটা করতে এসে এখানে বাধা পড়ে এবং সেখান থেকে মারধর করে, তার চেন ছিনতাই করে, তার টাকা, নগদ টাকা কেড়ে নেয় এবং তাকে বেপরোয়াভাবে মারধর করে হসপিটালে ভর্তি করে দেওয়া হয়। যখন প্রধান আর আমি যে পৌঁছায় বা আমাদের মেম্বার মুক্তার থাকে, তখন ওরা দেখে না কাঠের চালা বা ওই লাঠি সোটা নিয়ে প্রধানের ওপর ঝাঁপিয়ে পড়ে। পরীক্ষা নিয়ে ইউজিসি কে চিঠি রাজ্যের। ইউজিসির গাইডলাইন পুনর্বিবেচনার আর্জি, ইউজিসির একতরফা সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায়। সোমরাজ, রাজ্যের আপত্তি কোথায়? দেখো, রাজ্যের আপত্তি মূলত বর্তমান পরিস্থিতিতে, যেখানে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে, কেন্দ্র উদ্বিগ্ন রয়েছে, রাজ্য উদ্বিগ্ন রয়েছে, সেই জায়গায় নিরিখে যেখানে ইউজিসি গাইডলাইন দিয়ে জানাচ্ছে 30 সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা নিতে, এই পরিস্থিতিতে কিভাবে পরীক্ষা নেওয়া সম্ভব, তার জন্যই ইউজিসি কে চিঠি পাঠিয়ে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর ইউজিসির যে গাইডলাইন দিয়েছে সেই গাইডলাইন পুনর্বিবেচনা করার আর্জি রেখেছে। সেখানে রাজ্য কি জানাচ্ছে? প্রথমত জানাচ্ছে যে শিক্ষা যেখানে যুগ্ম তালিকার মধ্যে রয়েছে, সেখানে ইউজিসি একতরফাভাবে এই গাইডলাইন কিভাবে জারি করলো রাজ্যের সঙ্গে কথা না বলে। দ্বিতীয়ত তারা জানাচ্ছেন যে গত 29 এপ্রিল ইউজিসি নির্দেশিকা দিয়ে জানিয়েছিল যে পরীক্ষা নেবে কি নেওয়া হবে না সেটি রাজ্যের এখতিয়ারের মধ্যে রয়েছে এবং সেক্ষেত্রে রাজ্য যেটা মনে করবে সেটাই ঠিক করবে। আবার ইউজিসি গত সোমবার রাতে নির্দেশিকা দিয়ে জানিয়ে দিচ্ছে 30 সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা নিতে হবে। ফলত এই দুই তরফা কেন মনোভাব ইউজিসির তরফে প্রকাশ পেল, সেটিও চিঠিতে প্রশ্ন তোলা হয়েছে। দ্বিতীয়ত জানিয়ে দেওয়া হয়েছে যে রাজ্য ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে বা অ্যাডভাইজারি পাঠিয়েছে বিশ্ববিদ্যালয়গুলিকে 80-20 ফর্মুলাতে ছাত্রছাত্রীদের মূল্যায়ন হবে চূড়ান্ত বর্ষের, বিশেষত স্নাতক ও স্নাতকোত্তর স্তরের। সোমরাজ, তুমি আমাদের সঙ্গে থাকো, আমি তোমার কাছে ফিরছি। এরই পাশাপাশি শেষ সেমিস্টারের পরীক্ষা হবেই এমনটা ইউজিসির বক্তব্য, যে কোনো পদ্ধতিতে পরীক্ষা নিতেই হবে। সেক্ষেত্রে সোমরাজ, ইউজিসির বক্তব্য কি? দেখো, ইউজিসির যেটা বক্তব্য ছিল যে চূড়ান্ত বর্ষের পরীক্ষা, অর্থাৎ স্নাতক ও স্নাতকোত্তর স্তরে যারা ফাইনাল ইয়ারে পড়াশোনা করছেন তাদের পরীক্ষা নিতেই হবে। সেই পরীক্ষা অনলাইনেও নিতে হতে পারে, অফলাইনেও নিতে পারে, বা অনলাইন ও অফলাইন এই দুটিকে কম্বাইন করে নেওয়া যেতে পারে। অর্থাৎ এই 3টি মাধ্যমের মধ্যে যে কোনো একটি মাধ্যমের নিরিখে পরীক্ষা নেওয়া যেতে পারে। কিন্তু যেহেতু ইতিমধ্যে রাজ্য অ্যাডভাইজারি পাঠিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয়গুলিকে 80-20 ফর্মুলা, অর্থাৎ এই 80% নম্বরের মূল্যায়ন হবে আগের সেমিস্টার বা পরীক্ষাগুলি হয়ে যাওয়ার মধ্যে থেকে সব থেকে বেশি নম্বর পাওয়ার নম্বর যোগাবে এবং বাকি 20% হবে ইন্টারনাল অ্যাসেসমেন্টের নিরিখে। সেই অ্যাডভাইজারি বিশ্ববিদ্যালয়গুলিকে পাঠিয়ে দেওয়ার পর বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যরা তার সহমত পোষণ করেছেন, ছাত্রছাত্রীরাও স্বাগত জানাচ্ছেন, অধ্যাপক সংগঠনগুলিও স্বাগত জানিয়েছে। এই মর্মে রাজ্যের এই সিদ্ধান্ত আবার বদল করা সম্ভব নয় এবং সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের যে অ্যাডভাইজারি সেটিও ইউজিসি কে জানিয়ে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে ইউজিসি যাতে তাদের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে সেই মর্মেও রাজ্যের তরফে আবেদন রাখা হয়েছে। সুভাষ, তুমি আমাদের সঙ্গে থাকো। এরই পাশাপাশি সিবিএসসি যে সিলেবাস, সেই সিলেবাস কাটছাট নিয়ে ইতিমধ্যেই জলঘোলা শুরু হয়েছে এবং এরপর সাফাই কেন্দ্রের বিশেষজ্ঞদের মতামত নিয়ে এই কাটছাট করা হয়েছে। বিষয়টি নিয়ে অযথা জলঘোলা হচ্ছে। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায়। সোমরাজ, সেক্ষেত্রে টুইট করেছেন মন্ত্রী, কি বক্তব্য?
কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল পরপর 5টি টুইট করেছেন। সেই টুইটের নির্যাস যেটা দেখা যাচ্ছে যে প্রথমত তিনি জানাচ্ছেন যে বিশেষজ্ঞদের মতামত নিয়েই এই সিলেবাস কাটছাট করা হয়েছে, অর্থাৎ যেটা নিয়ে বিতর্ক মূলত যে সিবিএসইর ক্লাস 11 এবং 12 এর এমন কিছু পাঠ্যক্রম বাদ দেওয়া হয়েছে। তার মধ্যে থেকে তিনি টুইট করে এটাও জানাচ্ছেন যে বিষয়ে তিনি অযথা জলঘোলা হচ্ছে। শুধু তাই নয়, সিলেবাস কাটছাট শুধুমাত্র এবছরের জন্য, যেহেতু দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ রয়েছে তাই ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখেই সিলেবাস কাটছাট করা হয়েছে। এটা দীর্ঘজীবী নয়, অর্থাৎ এটা শুধুমাত্র এবছরের জন্য, আগামী বছরের জন্য এটা কার্যকর হবে না। শুধু তাই নয়, তিনি টুইট করে এটাও জানিয়েছেন যে পড়ুয়াদের চাপ কমানোর জন্যই এই 30% সিলেবাস কমানো হয়েছে। তবে শুধুমাত্র যে রাষ্ট্রবিজ্ঞান বা বায়োলজি নয়, সবকটি বিষয়তেই 30% করে সিলেবাস কমানো হয়েছে। ধন্যবাদ সোমরাজ। কেন্দ্র 59টি অ্যাপ নিষিদ্ধ করার পর এবার 89টি অ্যাপ নিষিদ্ধ করল ভারতীয় সেনা। দ্রুত অ্যাপগুলি ডিলিট করতে বলা হয়েছে, এজন্য 15 জুলাই পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে 89টি যে অ্যাপ থেকে ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত প্রত্যেককে তাদের অ্যাকাউন্ট ডিলিট করতে হবে। নিরাপত্তার কারণেই এই সিদ্ধান্ত। নির্দেশ না মানলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। তালিকায় ই কমার্স, ডেটিং সাইটও রয়েছে, যেরকম ফেসবুক, ইনস্টাগ্রাম, উইচ্যাট, হাইক, টিকটক, ট্রু কলার, পাবজি, লাইকি, টিন্ডার, songs.pk এর মতো অ্যাপ রয়েছে। সাইবার বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্তর সঙ্গে আমরা কথা বলেছিলাম এই প্রেক্ষিতে। আমাদের এথিক্যাল হ্যাকিং এ একটা ফিল্ড আছে OSINT, ওপেন সোর্স ইন্টেলিজেন্স, যেখানে হ্যাকাররা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে একজন মানুষ সম্বন্ধে প্রচুর ইনফরমেশন গেইন করতে পারে। এটা একটা স্পেশালাইজড ফিল্ড আমাদের এথিক্যাল হ্যাকিং এ। এইবার এই যে এই টেকনিকটা ইউজ করে কিন্তু কোনো অ্যাপ হ্যাক না করেও মানুষ আমাদের সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন সাইটে যে ইনফরমেশন গুলো ছড়িয়ে রাখে সেইগুলো কালেক্ট করে তার কাজ, তার বিভিন্ন প্রজেক্ট এই সম্বন্ধে কিন্তু প্রচুর ইনফরমেশন কালেক্ট করা যায়। আজকে যা পরিস্থিতি আছে তাহলে কিন্তু IAS অফিসার বা IPS অফিসার বা এই ডিফেন্স তারা যদি সোশ্যাল মিডিয়াতে প্রোফাইল বন্ধ না করেন, তারা কন্টিনিউয়াসলি কিন্তু ইনফরমেশন দিচ্ছেন এবং সেখানে ন্যাশনাল সিকিউরিটি কিন্তু ব্যাহত হতে পারে। বিশ্বের সেরা মুক্ত অর্থনীতি, প্রতিভার পাওয়ার হাউস, স্বাভাবিকভাবেই সংস্কারে বিশ্বাসী ভারত। বিনিয়োগ বান্ধব পরিবেশ, ইন্ডিয়া গ্লোবাল উইকে সরাসরি বিনিয়োগের বার্তা প্রধানমন্ত্রীর। India remains one of the most open economies in the world. We are laying a red carpet for all global companies to come and establish their presence in India. Very few countries will offer the kind of opportunities that India does today. There are many possibilities and opportunities in various sunrise sectors in India. Our reforms in agriculture provide a very active investment opportunity to invest in storage and logistics. We are opening the doors to investors to come and invest directly in the hard work of our farmers. There are investment opportunities in the defense sector. With relaxed FDI norms, one of the world's biggest militaries invites you to come and make products for it. There are more opportunities for private investment in space sector. This will mean greater access to commercial use of space tech for the benefit of people. The pandemic has once again shown that India's pharma industry is an asset not just for India but for the entire world. It has played a leading role in reducing the cost of medicines, especially for developing countries. Vaccines made in India are responsible for 2/3 of the vaccine needs of the world's children. Today also, our companies are active in international efforts for development and production of COVID-19 vaccine. I am certain
that India will have an important role in developing and in scaling up production of the vaccine once it is discovered. শহরবাসী অভিযোগ জীর্ণ বাড়িগুলির সংস্কার বা ভাঙার ব্যাপারে উদাসীন পুরসভা। অভিযোগ উড়িয়ে পুরুলিয়া পুরসভার প্রশাসক শামীম দাদ খানের পাল্টা দাবি, বেশ কয়েকটি বাড়ির ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হয়েছে, আবার অনেক বাড়ির সংস্কার আটকে আইনি জটে। কোনোটার বয়স 100, কোনোটার আবার 150। বয়সের বলিরেখা একে বেঁকে গিয়েছে তাদের শরীরে, চাকচিক্য হারিয়ে আগাছায় মুখ ঢেকেছে। কোনোটার গা থেকে খুলেছে খিলান, কোনোটা আজ জীর্ণ পরিবর্গা হারিয়েছে। পুরুলিয়া শহরে আজও এইভাবে দাঁড়িয়ে 100রও বেশি পুরনো বাড়ি। শহরবাসীর অভিযোগ, এই বাড়িগুলির সংস্কার নিয়ে উদাসীন পুরসভা। যে কোনো টাইমে একটা অঘটন ঘটবে, জনস্বার্থে এটা অবশ্যই সরকারের পদক্ষেপ নেওয়া উচিত। যখনই কোনো দুর্ঘটনা হবে তখনই প্রশাসনের নজরে এটা আসবে, তারা কিছু আসবে না। ক্রমেই বেড়েছে শহর, ততই পিছনের দিকে চলে গিয়েছে এই বাড়িগুলি। বর্তমান সময়ে অনেক বাড়ি আজ বন্ধ, ফলে সংস্কারের অভাবে আশঙ্কা ভেঙে পড়ার। 1 বছর আগেই পুরসভার কাছে আবেদন করেছিলেন বাড়ির মালিক ধর্মেশ প্রসাদ, তারপরও কিছু হয়নি বলেই অভিযোগ। ভেঙে ফেলতে চাই যাতে কোনো দুর্ঘটনা না হয়। পুরুলিয়া পৌরসভা, এসডিও আর পুলিশ থানাকে একটা অ্যাপ্লিকেশন, কিন্তু কোনো অ্যাকশন হয় না। অভিযোগ উড়িয়েছেন পুরুলিয়া পুরসভার প্রশাসক শামীম দাদ খান। তার পাল্টা দাবি, দুর্ঘটনা এড়াতে বেশ কয়েকটি বাড়ির ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হয়েছে। সেরকম দেখতে পাওয়া যায় তাহলে আমরা আইন থেকে সেভাবে অ্যাকশন নেব, যাতে করে কোনো অঘটন না ঘটে যায় তার দিকে আমরা নজরও রেখেছি। পুরসভার এই দাবির পরেও চিড়ে ভিজছে না শহরবাসীর প্রশ্ন, কলকাতা সহ অন্য জেলায় বিপজ্জনক বাড়ি ভাঙা বা সংস্কারের ক্ষেত্রে যে পুরো আইন আছে তা পুরুলিয়া শহরে কেন প্রযোজ্য নয়? পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা। সাপ নিয়ে সচেতনতার পাঠ হাওড়ার শ্যামপুরে। সাপ বাঁচাতে প্রতিদিন কাজ করছেন শ্যামপুরের একদল যুবক। গত কয়েক মাসে তারা উদ্ধার করেছেন কেউটে, কালাজ, চন্দ্রবোরা সহ 600-র বেশি বিষধর সাপ। ফি বর্ষায় কেউটে, চন্দ্রবোরার মতো বিষধরদের উপদ্রব বাড়ে হাওড়ার শ্যামপুরের 2টি ব্লকে। আতঙ্কে থাকেন গ্রামবাসীরা। এবার একটু আগে এসেছে বর্ষা, উপদ্রব বেড়েছে বিষধরদেরও। তবে গ্রামবাসীদের আশ্বস্ত করে এই বিষধরদের বন দপ্তরের হাতে তুলে দিতে কাজ করছেন গ্রামের একদল যুবক। হোয়াটসঅ্যাপে তৈরি করেছেন শ্যামপুর হাওড়াবাসী নামের একটি গ্রুপ, যেখানে খবর দিলে তারা পৌঁছে যাচ্ছেন সাপ ধরতে। পরিবেশ বাঁচাতে সাপেরও প্রয়োজন, তাই তাদের না মেরে সংরক্ষণ করা উচিত। এই বার্তাই গ্রামবাসীদের বোঝাচ্ছেন সুব্রত, অয়নদের মতো যুবকরা। বিষধর সাপ তো আমাদের অ্যান্টিভেনম তৈরিতে প্রয়োজন, বা পরিবেশের প্রত্যেকটা জীবী পরিবেশের অঙ্গ, তাদেরকে বাঁচানোর জন্য আমরাও চেষ্টা করছি। মূলত হাঁস বা মুরগির বাচ্চা খেতেই লোকালয়ে হানা দেয় বিষধররা। ফলে কখনো মাছের জাল বা কখনো মুরগির খাঁচায় আটকে পড়ে কালাচ, খরিশের মতো সাপ। আগে গ্রামের লোক সাপকে পিটিয়ে মারত, কিন্তু শ্যামপুর হাওড়াবাসীর উদ্যোগে গত 1.5 মাসে শ্যামপুরের 2টি ব্লক থেকে উদ্ধার হয়েছে 600-রও বেশি বিষধর সাপ। বন দপ্তরের কাছে এই যুবকদের অনুরোধ আরও ভালো প্রশিক্ষণের। নিজেরা জীবন ঝুঁকি নিয়ে কিছু সাপ উদ্ধার করি এবং তারপরে বন দপ্তর হাতে তুলে দিই। বন দপ্তর থেকে যদি আমাদের প্রশিক্ষণের জন্য যদি কিছু ব্যবস্থা করেন, আমরা তাহলে সেই প্রশিক্ষণ নিয়ে আমরা সহজভাবে কাজ করতে পারবো। সাপ নিয়ে সচেতনতায় শ্যামপুরের যুবকদের প্রশংসায় বন দপ্তরও। পরিসংখ্যান বলছে, গত কয়েক বছরের তুলনায় এখনো পর্যন্ত শ্যামপুরের ওই ব্লকে সাপের মৃত্যুর হার অনেক কম, এমনকি কমেছে সাপের কামড়ের সংখ্যাও। হাওড়া থেকে সন্তু মালিক, নিউজ 18 বাংলা।